গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহের লেখা ঋজুদাস সিরিজের উপন্যাস ঋজুদাস সঙ্গে সেশেলসে পর্ব 2। ভটকাই বোকার মতো প্রশ্নটা অত্যন্ত বিজ্ঞের মতো করল। বললাম, অপার অশিক্ষিত তুই? সৈয়দ মুস্তফা আলী সাহেবের দেশে বিদেশে বইটা পড়ে নিস। অমন বই বাংলা সাহিত্যে খুব বেশি লেখা হয়নি। বোয়িং প্লেনটা যখন নিচে নামতে লাগলো, সমুদ্রকে যখন সমুদ্র বলেই চেনা গেল, তখনই বিস্ময়ে অবাক হয়ে গেলাম। প্লেনটা যখন উঁচু দিয়ে ওড়ে, সমুদ্রকে সমুদ্র বলে বোঝাই যায় না, মেঘের নিচেই থাকে। এখন আকাশে যেতে মেঘ নেই বলে একটা কালো চাদরের মতো দেখায়, যার উপরে সাদা সাদা অসংখ্য স্থির রেখা। সেগুলো ফেনা ভাঙ্গা ঢেউ আর কি। অতপর অত উপর থেকে ওরকমই মনে হয়। প্লেনটা ঘুরে ঘুরে নিচে নামতে লাগলো। মনে হলো একেই বোধহয় বলে পরীদের দেশ, স্বর্গের দেশ। সমুদ্রের মধ্যে পাহাড় ঘেরা সব ছোট ছোট দ্বীপ। কোনো দ্বীপকে ঘিরে রয়েছে কমলা রঙার চারদিকে, কোনো দ্বীপকে ফিকে নীল, কাউকে বা গাঢ় গোলাপি। আর কত যে রং, তা কি বলবো। এমন সুন্দর কোনো দেশ যে পৃথিবীতে আছে তা জানাই ছিল না। ভটকায় বিস্ময়ে প্রায় শ্বাসরুদ্ধ হয়ে বলল, এ কি, এমন সব রং কেন? একেই বলে প্রবাল দ্বীপ, বুঝেছিস? জলের নিচে যে রঙের প্রবাল, সে রঙেরই আভা ফুটেছে জলে, ঋজুদা বলল। প্লেনটা আরও এক চক্কর মারল দ্বীপপুঞ্জের উপরে, যেন এই স্বপ্নের দেশকে ভালো করে দেখবার জন্য। তারপরে নেমে পড়ল রানওয়েতে। কিন্তু পরক্ষণেই মনে হলো যে পাইলট বুঝি সামলাতে পারবে না আর। প্লেন শুদ্ধ আমাদের অবধারিত সলিল সমাধি কেউই আর ঠেকাতে পারবে না। কিন্তু যাই হোক, দৈব বলে একেবারে জলের কিনারে গিয়ে ব্রেক কষে পাইলট প্লেনের মুখটা ঘোরালো। ঋজুদা স্বগোক্তি করল, আরে, এয়ারপোর্টটা তো এখন অনেক লম্বা হয়েছে মনে হচ্ছে, নাকি চোখের ভুল? প্রথমবার যখন এসেছিলাম 1979-তে, তখন সত্যি মনে হয়েছিল যে জলেই পড়ে যাবে প্লেনটা। তা করবেই বাকি, জায়গা কোথায়? এই হচ্ছে সেশেলসের রাজধানী ভিক্টোরিয়া, মাহে দ্বীপ। আর এই দ্বীপটার নাম মাহে, বুঝলি তো? এই দ্বীপ লম্বাতে 17 মাইল আর চওড়াতে 3 মাইল। তাও আবার শুধু সমতল জমি নয়, পাহাড় টাহাড় নিয়ে। আর পাহাড়ও তো এখানে কম নেই। প্রহরীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় প্রত্যেকটি দ্বীপের আধোচাঁদা তটরেখার পেছনে পেছনে। আর সেশেলসে দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ ওই স্বাধীন দেশের যদি রাজধানী হয়, তবে অন্য দ্বীপগুলি যে কত ছোট তা তো অনুমান করতেই পারছিস। প্লেন থেকে নেমে টারম্যাকে তাকিয়ে দেখি সামনেই কাছে দূরে 3টি দ্বীপ দেখা যাচ্ছে। দ্বীপপুঞ্জ যখন, তখন দ্বীপ তো অনেক থাকবেই। ভটকাই বলল, ঋজুদা, এই সেশেলসের মানুষদের কি বলে? আমি বললাম, কি আর বলবে, মানুষই বলে। বোকার মতো বলিস না, ইন্ডিয়ার মানুষদের যেমন ইন্ডিয়ান, আমেরিকার মানুষদের আমেরিকান, তেমনই আর কি। সেশেলসের মানুষদের বলে শেষলোয়া, ঋজুদা বলল। শেষলোয়া? ভটকাই পুলকিত হয়ে পুনরাবৃত্তি করল। ঋজুদা বলল, এখানে আমি ছাড়া আর কেউই অন্যদের সঙ্গে কথা বলবে না, বুঝেছ? মানে যখন আমার সঙ্গে থাকবে। যখন আমি থাকবো না, তখন তো অন্যদের সঙ্গে তোমাদের কথা বলতেই হবে, এবং ইংরেজিতেই বলতে হবে। অত ইংরেজি? উরি বাবা! ভটকাই বলল, আমরা নিজেদের মধ্যে অবশ্য সবসময় বাংলাতেই কথা বলবো। তারপর বলল, ট্রেল ভাষাটা এত স্বল্প দিনে আয়ত্ত করা গেল না। তোরা তো আবার ফরাসি জানিস না কেউ। তিতিরটা থাকলে খুবই ভালো হতো। সে মেয়েটা তো রীতিমতো একজন ভাষাবিদ, লিঙ্গুইস্ট। প্রতিভা যাহাকে স্পর্শ করে তাহাই। ভটকাইকে বকাবকি অবশ্যই করি বটে, কিন্তু ও না থাকলে আমাদের এই অভিযানগুলো
একটু বেশি সিরিয়াস হয়ে যেত। ভটকাই সঙ্গে থাকে বলে কখনো আমাদের টেন্স হয়ে ওঠা হয় না। ও একটা অরিজিনাল মানুষ। কাস্টমস আর ইমিগ্রেশনের কাউন্টার সহজেই পেরোনো গেল। ত্রিজুদা বলল, এটা টুরিস্ট স্পট। সারা পৃথিবী থেকে পর্যটকরা আসছেন প্রবাল দ্বীপের সৌন্দর্য দেখতে, স্কুবা ড্রাইভিং করতে, স্নর্কেলিং করতে, সাঁতার কাটতে, সাদা বালু বেলাতে, সাঁতরা গাছের ওলের মতো করে সারে সারে শুয়ে থেকে গায়ের সাদা বা লাল রং পুড়িয়ে পোড়ামাটির মতো রাঙা হয়ে উঠতে। যত বেশি বিখ্যাত স্পট তত পাতিগ্রস্ত আর হাফ পাগল আর পাগল এসে জোটে সেখানে। স্কুবা ড্রাইভিং আর স্কর্কেলিং মানে কি? ভটকাই বলল, অভিধানে দেখে নিবি। পশ্চিমী জগতে কেউ আমাদের মতো সবকিছু অন্যের কাছ থেকে জেনে নিতে চায় না, নিজেরাই কষ্ট করে জানে, তাই মনে থাকে। লক্ষ্য করে দেখিস, ওরা পারতপক্ষে পথঘাটের হদিস জিজ্ঞেস করে না, নিজেরাই ম্যাপ দেখে বের করে। রিজুদা হঠাৎই বলল, তোরা দুজনে একটু পাগল পাগল ভাব করবি, আর ভাব করবি যেন তোরা দুজনে আমার ছেলে, দুই নেলা খেপা, ভুলে যাস না যেন। ছেলে? ভটকাই ভীষণ উত্তেজিত হয়ে বলল, বাবা কিন্তু জানলে ভীষণ রাগ করবে, বাবার একমাত্র বংশধরকে তুমি মেরে দিবে। রিজুদা বলল, সেটাও কোনো কথা নয়, মা জানলে আরো বেশি রাগ করবেন হয়তো, কিন্তু কি করা যাবে, কার্যসিদ্ধি করে এবং প্রত্যেকের পৈতৃক প্রাণ বাঁচিয়ে কলকাতায় ফেরার চেষ্টা তো করতে হবে। আমি বললাম, কাস্টমার ইমিগ্রেশনে তো আমাদের দুজনের বাবার নাম পাসপোর্টেই দেখতে পাবেন ওরা। ওহ, ওদের জন্য বলছি না, তুইও আজকাল বড় এরে তর্ক করিস। ভটকায় মুখ ঘুরিয়ে নিয়ে আমার হেনেস্তাটা পুরোপুরি উপভোগ করলো। কাস্টমার ইমিগ্রেশন খুবই ভালো ব্যবহার করলো। ছোট্ট এয়ারপোর্ট, সকলেই যেন পর্যটকদের অভ্যর্থনা করতেই উৎসুক হয়ে আছেন। তাছাড়া আমরাও তো এসেছি ট্যুরিস্ট ভিসা নিয়ে। লাগেজ এসে গেলে আইডেন্টিফিকেশন ট্যাগ দেখিয়ে আমরা ট্রলিতে লাগেজ চাপিয়ে এয়ারপোর্টের বাইরে এলাম। গ্রিন চ্যানেল, রেড চ্যানেল ওসবের বালাই নেই এখানে। এখানে ট্যাক্সি ও গাড়িগুলো দেখলাম ছোট ছোট। আমি অবাক হয়ে দেখছিলাম। তুতে নীল আকাশ, ঝকঝক করছে রোদ্দুর। সামনেই একটা গাঢ় সবুজ পাহাড়, হাত বাড়ালেই ছোঁয়া যায়। ঋতুটা বলল, প্রথমবার জাপানে গিয়েও আমার এরকম মনে হয়েছিল। ছোটখাটো মানুষ, সরু সরু রাস্তা, ছোট ছোট গাড়ি, 5 কাঠার ধান ক্ষেত, সবই কিনভূত। কিন্তু অতটুকু দেশের বাটকুলে মানুষগুলো সারা পৃথিবীকে প্রায় কবজায়িত করে ফেলেছিল। আর একটু হলে, তাই না? দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেশের মাপও যেমন হয় না, মানুষের মাপও হয় না। আমার মতো লম্বা চড়া মানুষেরা বোকায় হয় সচরাচর। একটা ট্যাক্সিকে দাঁড় করিয়ে রিজুদা বলল, সামনে বসলো। আর রিজুদার দুই পাশে নেলা খেপার ছেলে পেছনে। মালপত্র পেছনেই রাখা হয়েছিল। 3 জনেরই একটি করে মাঝারি মাপের সুটকেস আর একটি করে হ্যান্ডব্যাগ। অনেকগুলো স্বাধীন ছোট ছোট নানা রঙের গাড়ি দেখলাম। শর্টস পরা, মাথায় স্ট্র হ্যাট চড়ানো সাহেব টুরিস্টরা চালিয়ে বেড়াচ্ছে। রিজুদা বলল, দেখ দেখ, ওই গাড়িগুলোর নাম মিনিমক, ভাড়া পাওয়া যায় এখানে। দেশটা ছোট হতে পারে, গাড়িটাও ছোট হতে পারে, কিন্তু গন্তব্য যে এত সামান্য দূরত্বে হতে পারে তা জানা ছিল না। বলতে গেলে ট্যাক্সিতে উঠলাম, সঙ্গে সঙ্গে নামলাম। রিজুদা কি রসিকতা করছে নাকি আমাদের সঙ্গে? করছে কিনা তা বোঝার আগেই ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিল রিজুদা। আমরা সুটকেসগুলো নামিয়ে নিলাম। ট্যাক্সিওয়ালা ক্রেল ভাষাতে বিড়বিড় করে কি সব গালাগালি দিল আমাদের। তারপর বেশ বিরক্ত হয়ে দরাম করে প্রায় ভটকায়ের করে আঙুলটা চাপা দিয়েই দরজাটা বন্ধ করে প্রয়োজনের চেয়ে অনেক বেশি জোরে ট্যাক্সি চালিয়ে ভিক্টোরিয়া শহরের দিকে চলে গেল। ওর দোষ কি? ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে কোনো ট্যাক্সিওয়ালাই 500 গজ যাওয়ার জন্য অপেক্ষা করে না। বেচারি ভেবেছিল দূরে যাব আমরা, বড় হোটেলে উঠব, মোটা ভাড়া ও বকশিস পাওয়া যাবে। বকশিস অবশ্য দিল রিজুদা। তারপর সামনে একটু ঝুঁকে বাউ করে বলল, মের্সি।
ড্রাইভার সাহেব বলল, ইউ আর ওয়েলকাম স্যার। এমনভাবে বলল যে শুনে মনে হলো জাহান্নামে যাও। রাস্তায় যেখানে নামলাম তার সামনে একটা গেট, একটি একতলা বাংলো বাড়ি, যারা সমুদ্রের মধ্যে থেকেই গেঁথে তোলা হয়েছে। একটা চওড়া প্যাসেজ দিয়ে ঢুকতে হয় সে বাড়িতে। বাড়ির সামনেই একটা চওড়া সমুদ্রমুখী বারান্দা। ভটকাই বলল, সারাদিন রাত সমুদ্র দেখেই দিন কেটে যাবে, কি বলো রুদ্রুর? তারপর বলল, তাহলে এরই কই ইন্ডিয়ান ওশান। সুটকেসগুলো তুলে নিয়ে গেট খুলে ভিতরে ঢুকতে যাব, এমন সময় ভর দুপুরের টুকরো টাকরা রোদের অগণ্য হলুদ রঙা প্রজাপতি উড়িয়ে হুহুব বাংলোটার পাশের নারকল বনের মাথা আছড়ে নানা অদৃশ্য অলিগলি দিয়ে ঝাঁপিয়ে এসে জলে ইলিবিলি কেটে পরক্ষণেই আমাদের চুল এলোমেলো করে দিল। বাংলোটার ভেতরে কিন্তু আর ঢোকা হলো না। ঠিক তখনই এয়ারপোর্টের দিক থেকে একটা কালো কাঁচতলা কালো রঙা এয়ার কন্ডিশন টয়োটা গাড়ি জোরে এসে আমাদের সামনে ব্রেক কষে থমে গেল। তখনই মনে পড়ল মসিয়ে পপাদু সেরকমই বলেছিলেন। একজন বয়স্ক কিন্তু অত্যন্ত সপ্রতিভ ড্রাইভার গাড়ি থেকে নেমেই সুটকেস তিনটি ফটাফট গাড়ির বুটে তুলে নিয়েই আবার স্টিয়ারিংয়ে বসল গিয়ে। রিজুদার দেখা দেখি রিজুদার দুই কলকাতার মাখনবাবু ছেলেও সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়ল। তারপর গাড়ি তো চলতে লাগলোই। 17 মাইল বাই 3 মাইল ইজ ইকুয়াল টু 51 বর্গ মাইলের দ্বীপ এই মাহে। তার মাঝামাঝি ফুরলেও হয় 25 মাইল। কিন্তু বেশ জোরে গাড়ি যাওয়ার সত্ত্বেও প্রায় আধ ঘন্টা একে বেঁকে একবার সমুদ্র তীর, একবার পাহাড়ের গা, একবার সমতল হয়ে গাড়িটা চলতেই লাগলো। কোনো কোনো জায়গাতে পথ চলে গেছে সমুদ্রের কোনা ঘেঁষে কজয়ের উপর দিয়ে, ভারী সুন্দর দেখায়। অন্যদিকে ব্যাকওয়াটারের সৃষ্টি হয়েছে। জোয়ারের সময় সমুদ্রের জল কজয়ের কংক্রিটের ঢালাইয়ের ইঞ্চি ছয়েক তলা দিয়ে বয়ে যায়। বর্ষা যখন প্রবল হয় তখনও কখনো কখনো পথের উপর দিয়েই নিশ্চয় বয়ে যায় সমুদ্র, নইলে আর কজয়ে বানানো কেন? গাড়ি চলছে তো চলছেই, বেশ জোরেই চলছে। আরও মিনিট 10 কেটে গেল এমন সময়ে ড্রাইভার গাড়ির রিয়ার ভিউ মিররে তাকিয়ে ইংরেজিতে স্বগোক্তি করল, এতক্ষণে পোকাটাকে ঝেড়ে ফেলা গেল, আরও ফলো করতে পারবে না আমাদের। পোকা? পোকা কি রে? ভটকাই বলল। আমি বললাম, পোকা মানে টিকটিকি, বোঝলা কিছু? হ হ বলল ভটকাই, বুঝছি বুঝছি, পিছু নিয়েছিল। তখনও গন্তব্যেই পৌঁছানো গেল না। খিদে অবশ্য ছিল না, কারণ এয়ার ইন্ডিয়ার প্লেনে চমৎকার লাঞ্চ দিয়েছিল। কিন্তু প্রবাসে এসে যেখানে থাকবো সেখানে একটু গুছিয়ে বসতে না পারলে কি ভালো লাগবে? নামতে না নামতেই একই পোকার উপদ্রব। ড্রাইভারের নাম কার্লোস। সে মুহূর্তের মধ্যে গাড়িটা ব্যাক করে নিয়ে যে পথে আমরা প্রথমেই এগিয়েছিলাম সে পথেই মিনিট 15 গিয়ে একটি ছোট পাহাড়ের প্রায় মাথাতে ঘুরে উঠে ছোট্ট কিন্তু ছবির মতো একটা সাদা রং করা ভিলার গেটের সামনে পৌঁছে গেছে। গাড়ি দাঁড় করালো। ভিলাটার প্রবেশ পথের এক পাশের পিলারের ওপর কালো পাথরের উপরে সাদাতে লেখা আছে, দ্য ইগলস রোস্ট। বাড়ির নাম, অসাধারণ নাম, রিজুদা বলল। তারপর কার্লোস নিজেই পকেট থেকে চাবি বের করে গেট খুলে প্রধান প্রবেশদ্বারে গাড়ি দাঁড় না করিয়ে নানা রকম গাছের সারির মধ্যে ড্রাইভ দিয়ে চালিয়ে গিয়ে পেছনের প্রবেশদ্বারের সামনে এসে গাড়ি দাঁড় করালো। শুধুই সমুদ্র ভিলাটার পেছন দিকে ভারত মহাসাগর, সুনীল আদিগন্ত। কোনো দ্বীপ চোখে পড়ে না এখান থেকে, সম্ভবত কোনো দ্বীপ নেই। আমরা মালপত্র নামিয়ে নিলে রিজুদাকে এক গোছা চাবি দিয়ে রিজুদার সঙ্গে এবারে ফরাসিতে কী সব কথা বলে স্যালুট করে চলে গেল কার্লোস। মাঝপথে কার্লোস বলেছিল, পারদো মশিয়ে।
ফরাসিতে পারদো, ইংরেজিতে পার্ডন, এইটুকু ফরাসি জানতাম। এরা সব অতীব ভদ্রলোকের জাত তো, কারো কথা বুঝতে না পারলে ধমকে কখনোই বলে না। কি বললেন বোঝা গেল না মহাশয়। ওরা বলে ক্ষমা করবেন, পার্দন, পার্দো। আরও একটা কি কারণে আমার মনে হলো রিজোদার ফরাসিটা অনভ্যাসের ফোড়ার মতো চরচর করছিল বলেই রিজোদার সব কথা হয়তো কার্লোস বুঝতে পারছিল না। তাই কার্লোসের অত পারদত্ত উগলি। এখানে এই বিজাতীয়দের দেশে পৌঁছে দুর্বোধ্য ভাষাভাষী মানুষজনের মধ্যে পড়ে তিতিরের অনুপস্থিতি খুবই অনুভব করছিলাম। ও মেয়ে তো নয় সাক্ষাৎ দুর্গা, রূপে গুণে 10 প্রহরণ ধারিণী। ভটকাই গলা নামিয়ে আমাকে বলল, আরে ও রোদ্দুর বাবু, বেয়ারা বাবুচিরা সব গেল কোথায়? একটা ডাবল ডিমের অমলেট, মধ্যে একটু চিজ আর একটু চিকেন দিয়ে করে দিলে সঙ্গে 1 গ্লাস ড্রিঙ্কিং চকোলেট, এই কেড়ে জমে যেত। বলেই বলল, কি ব্যাপার রিজুদা, তোমার কি কোনো ইজ্জত নেই? তোমার ছেলে দুটোর এমন হেনস্তা, নেলাখেপা বলে কি তারা মানুষ নয়? নো খাতির, অথচ জান লড়তে এলাম। রিজুদা বলল, এখানে পেয়ারাও নেই, বাবুচিও নেই, ঝাড়ুদারও নেই, এমনকি জমাদারও নেই। আজ রাতের রান্না তুমি করবে ভটকাই। ফ্রিজ খুলে দেখো মশে পপাদুর লোকজন দয়া করে কিছু রেখে গেছে কিনা। হ্যাম, সসেজ, ডিম, মাছ, দুধ ইত্যাদি নিশ্চয়ই থাকবে। ভটকায় বিরাট ফ্রিজটা খুলেই চেঁচিয়ে বলল, ফক্কা, এ কি খাবার দাবার নট কিচ্ছু, গোটা 30 ইলেকট্রিক বাল্ব আছে শুধু। বলিস কি রে, ফ্রিজের মধ্যে ইলেকট্রিক বাল্ব? হা, জবাব দাই আর। অবাক হলাম আমি। ভটকাইটাও পুরোপুরি সাহেব হয়ে উঠেছে। কোথায় বলবে হাই কপাল, তা না বলছে জবাব দাই আর। রিজুদা স্বগক্তির মতন বলল, এই ভিলাতে রাতে কোনো আলো জ্বাললে তার সমুদ্র থেকে তো বটেই, ভিক্টোরিয়া শহরের অনেক জায়গা থেকেই দেখা যাবে। সেজন্য বাল্বগুলো খুলে রেখেছে। তবে এখন শুক্লপক্ষ, খুব একটা অসুবিধা হবে না। ঘরের মধ্যে ছোট আলো জ্বালিয়ে পর্দা ভালো করে টেনে ভেতরে থাকতে হবে। গরমে সিদ্ধ হয়ে যাব যে, জানালা বন্ধ করে পর্দাও বন্ধ করে। ভটকাই বলল, ইডিয়েট, ভিলাটা সেন্ট্রালি এয়ার কন্ডিশনড, এতক্ষণও বুঝলি না? আমি বললাম, আরে তাই তো দেখি, বিচ বিচ করে ঠান্ডা বেরোচ্ছে। বলিস কি রে, এটা কার ভিলা? রিজোদা এতক্ষণে পাইপের গোড়া ছাই খুঁচিয়ে বের করে অ্যাস্ট্রেতে ফেলে বলল, ভিলাটা আমার বেয়ায়ের। মানে বেয়াই কাকে বলে? মেয়ের শ্বশুরকে। ভটকাই 32 পাটি দাঁত বের করে হেসে বলল, খালি ঠাট্টা, এখন পর্যন্ত কেসটা কি তাই জানালে না? তোমার নেলাখেপা ছেলে দুটো কি আজীবন এমনি হাবাগোবাই করে রাখবে? না, এবারে সব বলবো। শুনে শুনে বৎস, চলো এবার বসবার ঘরে গিয়ে স্থির হয়ে বসো। তারপরেই আমার দিকে ফিরে পকেট থেকে একটা চাবি বের করে বলল, এই চাবিটা নিয়ে গিয়ে বাইরের গেটের তালা মেরে দিয়ে আয় রুদ্র। ভিতর দিয়ে মারবি না কিন্তু, বাইরের দিকে লাগাতে হবে, যাতে বাইরে থেকে বোঝা যায় যে ভিলার মালিক এখানে থাকেন না, অথবা এখন কেউ নেই, মানে ভিলাটা আনঅকুপাইড। ওকে, কিন্তু বাইরে দিয়ে তালা লাগিয়ে যদি ভেতরে ঢুকতে না পারি? হাত বাড়িয়ে থেকেই যদি বাইরে তালা না লাগাতে পারিস, তাহলে বাইরে বেরিয়েই লাগাতে হবে। তারপর সে গেট ডিঙ্গিয়ে অথবা অন্য যেভাবেই হোক ভেতরে ঢুকতে হবে। রুয়াহা, গুগনো গুম্বাসারের দেশে অ্যালবিনো নীনিকুমারীর বাঘের কাকপঙ্গাপির পার্টনার যদি এগুটুকুই করতে না পারে, তবে তোকে আমি আজই ত্যাজপুত্তর করব। ভটকাইটাকে রাজ সিংহাসনে বসাবো। তবে আমাকে কিছু না বলে একেবারে অবাঙ্গে আমার দিকে তাকালেন শুধু, আর কথা না বাড়িয়ে চাবিটা নিয়ে বেরিয়ে গেলাম পেছনের দরজা দিয়ে। বাইরে থেকে গেটে তালা দিয়ে গেট টপকে পেছন দিয়ে ড্রয়িং রুমে ঢুকে দেখি রেজুদা
সেন্টার টেবিলের উপর একটা ম্যাপ ছড়িয়ে বসেছে, আর মিস্টার ভটকাই বড় জাহাজের বুড়ো ক্যাপ্টেনরা যেমন হাফাই রিডিং গ্লাস চোখে লাগিয়ে সরু সরু লাল নীল শিরা উপশিরা ভরা শীর্ণ অগণ্য হাতের মতো দেখতে নেভিগেশন ম্যাপের উপর হুমড়ি খেয়ে পড়ে থাকেন, তেমনিভাবেই হুমড়ি দিয়ে পড়ে আছেন। তার মুখের ভাব দেখে মনে হচ্ছে যেন শত্রুপক্ষের ডুবোজাহাজ টর্পেডো ছুঁড়ে এখনই তার নিজের জাহাজের পেট ফাঁসাবার কুমতলবে আছে। রিজুদা ম্যাপ থেকে মুখ তুলে বলল, এবারে তোদেরকে ব্রিফ করে দেওয়া দরকার। এতক্ষণ তো অনেক ইয়ারকি ফাজলামি হলো ভটকাই, এবারে আজে বাজে ইয়ারকি করলে ভালো হবে না। মসিয়ে পপাদু আমাদের এত খরচপত্র করে এত দূরে ইয়ারকি মারার জন্য নিয়ে আসেনি। সে তো জানা কথাই, তা আমরাও তো জানতে চাচ্ছি, তুমিই তো বলছো না। ভটকাই রিজুদার কথা কেটে বলল, আমাদের কাজটা খুব বিপজ্জনক। তারপর বিদেশ বিভূই জায়গা, ইয়ারকি মারাটা একেবারে বন্ধ কর। আর একটা কথা, তোরা যখনই বাইরে বেরোবি সঙ্গে নিজের পাসপোর্টটা নিয়ে বেরোবি। কেন? আমি প্রশ্ন করলাম। যদি খুন হয়ে যাস তাহলে সেশেলসের কর্তৃপক্ষের পক্ষে বডি আইডেন্টিফিকেশনে সুবিধা হবে, কারণ আমাদের মধ্যে কেউ খুন হয়ে গেলে অন্য দুজনের কেউই কারো বডি আইডেন্টিফাই করতে যাব না, মরলেই বেওয়ারিশ হয়ে যাব। এ আবার কেমন ব্যাপার? হ্যাঁ, কারণ কেউ যদি খুনি হই তো অন্য যে সে লাশ আইডেন্টিফাই করবে সেও পরে অবশ্যই খুন হয়ে যাবে। লাশ আইডেন্টিফাই করতে এসে নিজেই আইডেন্টিফাইড হয়ে যাবে। কেন? ভটকায় জিজ্ঞেস করল। কমন সেন্স। সব গাধার সব কেনর উত্তর দেওয়ার সময় বা ইচ্ছে আমার নেই। এবারে বলো রিজুদা, খোলসা করে কেন আমরা এখানে এসেছি, আমাদের কি করতে হবে? আমি ভটকায়ের উপরে ভীষণ বিরক্ত হয়ে বললাম, কাজটা অতি সোজা আবার অতি কঠিনও। হাসিল করতে পারলে 3 দিনেই হয়ে যাবে, না হলে 3 বছরেও হবে না। এই দেখ ম্যাপটা, ভালো করে দেখ। যাকে আমাদের খুঁজে বের করতে হবে সে যে মাহেতেই আছে এই মুহূর্তে, তার কোনো মানে নেই। তার সম্বন্ধে পরে বলছি, আগে জায়গাটা সম্বন্ধে ভালো করে জেনে নেই। তোরা দেখি আমেরিকান ট্যুরিস্টদের মতো অধৈর্য হয়ে গেলি। ঠিক আছে বলো, আমি বললাম। সবচেয়ে আগে কিন্তু আরব, ইন্দোনেশিয়া এইসব দেশের নাবিকেরাই জল খাবার দাবারের খোঁজে সেশেলসের 2-1টা দ্বীপে নেমেছিল। তার অনেক পরে অন্যরা আসে। এর প্রমাণস্বরূপ সিলট দ্বীপে আরব নাবিকদের কবর পাওয়া গেছে। ফরাসির এই দ্বীপপুঞ্জের দখল নেওয়ার পরেই মরিশাস আর পূব এবং মধ্য আফ্রিকা থেকে ওরা কৃতদাস নিয়ে আসে নানা রকম চাষবাস করার জন্য। কি সেরে চাষ? যা কিছুরই চাষ এখানে হতে পারত, তুলো, তামাক, নারকেল, দারচিনি এবং আরো অনেক কিছু। কতগুলো দ্বীপ আছে এই দ্বীপ জোড়ে রিজুদা? আমি শুধালাম। ম্যাপে হয়তো অল্প কয়েকটা অস্পষ্ট বিন্দু দেখতে পাবি, তো দ্বীপ আছে অনেকগুলোই। শুনেছি এই দ্বীপপুঞ্জের ভূভাগের পরিমাণ 400 বর্গমাইল মতন হলেও দ্বীপ আছে নাকি প্রায় 100 তার মধ্যে গোটা 40 প্রবাল দ্বীপ আর গোটা 60 গ্রানাইট পাথরের। এখন বল আমাদের এখানে কি করতে হবে? আর ধৈর্য তো ধরা সম্ভব হচ্ছে না, ভটকাই বলল। কেন অত অধৈর্য কেন? মনে কর বেড়ানোর জন্য এসেছিস, খারাপ লাগছে কি? কলকাতার কজন মানুষ সেশেলসের সশরীরে এসেছেন তা হাতে গুনে বলা যায়। ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ইউরোপ, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং ঘোরা লক্ষ লক্ষ মানুষ পাবি, কিন্তু সেশেলস বা সেরেঙ্গেটি বা রুয়াহা দেখেছেন এমন মানুষ ডান হাতের কর গুনেই হয়তো শেষ করতে পারবি। সেটা ঠিক, কিন্তু মসিয়ে পর্বতের জন্যও তো আমাদের কিছু করা দরকার। নিশ্চয়ই করব বলেই তো আশা। এখন যা বলি তা মনোযোগ দিয়ে শোন।
কত শত কোটি টাকার লুণ্ঠিত ধনরত্ন হীরে জহরত সোনাদানা যে এসব দ্বীপে লুকানো আছে তা সমুদ্রের হাওয়া আর এই গাছেরাই জানে। যার লুকানো হয়েছিল তার খুব সামান্য অংশই জলদস্যুরা পরে ফিরে নিয়ে গেছে। কত জলদস্যু আর এদিকে আসতে পারেনি। কেউ মরে গেছে 300 বছর আগে, কারো জাহাজ ডুবি হয়েছে 200 বছর আগে, কেউ বা মারা গেছে লুটপাট করার সময়ে বা অন্য জলদস্যুর সঙ্গে লড়াই দেশে ফেরার পথে। তাদের মধ্যে যারা বেঁচে ছিল তাদেরও অনেকেই গুপ্তধনের কথা অন্য কাউকে বলে যেতে পারেনি, পাছে দলের কেউ তা জেনে ফেলে। যারা দলবদ্ধভাবে লুণ্ঠিত জিনিস লুকিয়ে রেখেছিল তাদের উপায়ই ছিল না দলের বাইরে কাউকে বলার। ঋতুদা একটু থেমে পাইপটা ধরাতেই ভটকাই বলল, বলো, থামলে কেন? বলছি। তারপরেই সেন্টার টেবিলের উপরে ছড়ানো ম্যাপটার দিকে তাকিয়ে পাইপের স্ট্যাম্পটা দিয়ে একটা ছোট বিন্দু দেখিয়ে ঋতুদা বলল, দেখ, এই দ্বীপটার নাম হচ্ছে সিলট। মাহে থেকে মাইল 30 দূরে। এখন এখানকার বাসিন্দার সংখ্যা হবে সরাই। হোটেল আছে তবে মাত্র একটি। এই দ্বীপেই পৃথিবীময় কুখ্যাত জলদস্যু ইদুল মারা যায় আজ থেকে কয়েকশো বছর আগে। খুব ঘটা করেই তার অন্ত্যেষ্টি হয়েছিল এখানে। এখনও স্থানীয় মানুষদের মুখে সেই বেরিয়ালের গল্প শোনা যায়। অবশ্য তারা শুনেছে তাদের পূর্বপুরুষের মুখ থেকেই। জলদস্যুর আবার অন্ত্যেষ্টি, তাও ঘটা করে? শুনেছি তো শরীর সমাধি হয় তাদের। আমি বললাম, কেন হবে না? সবাই কি আর সমুদ্রের ওপরে চলন্ত জাহাজে মারা যায়? আর যাই হোক, মানুষগুলো তো সাহসী ছিল। ঘুষ খেত না ফিসফাস করে। দেশের হয়ে বিদেশ থেকে জিনিস কেনার সময় কিকব্যাক বা কাটমানিও নিত না। তখন দস্যুতা একটা খোলাখুলি জীবিকা ছিল। অপরাধী অবশ্যই ছিল তারা, কিন্তু দেশদ্রোহী ছিল না। দস্যুবৃত্তি ত্যাগ করে অনেকেই তাই ফিরে যেতে পেরেছিল নিজের দেশে। কেউ কেউ আবার নতুন জীবনের আশায় নোঙ্গর ফেলে থেকেও গেছে নতুন নতুন দেশে। নামটা কি বললে ঋতুদা? ইঁদুর? ভটকায় জিজ্ঞাসা করল। ঋতুদা হেসে বলল, না রে, ইদুল। কোন দেশি? জানি না, সম্ভবত ফরাসি। কারণ আমাদের মসিয়ে পপাদু তো তারই নাতির পুতি। তবে ফরাসি না হয়েও 5 পুরুষ ফরাসি দেশে বাস করলে তো আচার আচরণে ভাষায় ফরাসি হয়ে যাওয়া স্বাভাবিক। তা ঠিক, কিন্তু পুতি মানে? আমি আর ভটকাই একসঙ্গে জিজ্ঞাসা করলাম। পুতি মানে জানিস না? আরে নাতির ছেলেকে পুতি বলে। তোদের মতো সাহেবদের জন্যই দেশ গোল্লাই গেল। নাতিপুতি কথাটাও শুনিসনি? ভটকাই ও প্রসঙ্গেও এড়িয়ে গিয়ে বলল, বাহ, মসিয়ে পপাদু তো নিজেই প্রায় ঘাটের মরা, তিনি আবার কার পুতি? হাসিরই কথা। তবে পরে হেসো, এখন যা বলছি তা শোনো। বলো। মসিয়ে পপাদুর পূর্বপুরুষেরা এমনিতে যথেষ্ট বড় লোক ছিলেন। বুঝতেই পারছিস, মসিয়ে ইদুল না হয় কিছু গুপ্তধন শেষের সেই পুঁতে রেখে গিয়েছিলেন, কিন্তু সারা জীবন যা লুটপাট করেছিলেন তার অধিকাংশই তো ফ্রান্সে নিয়ে গিয়েছিলেন। তাদের 4 পুরুষের হেসে খেলে ফুটানি করে দিব্যি কেটে যাচ্ছিল। মসিয়ে পপাদুর ছেলেবেলাও ভালোই কেটেছিল, কিন্তু জ্বালার জল, সে জ্বালা যত বড়ই হোক না কেন, গড়িয়ে খেলে আর কতদিন চলে? মধ্য যৌবন থেকেই অবস্থা তার একটু খারাপ। তবে এখনও বহু মিলেনিয়ারকেই চাকর রাখতে পারেন, কিন্তু কষ্ট ব্যাপারটা আপেক্ষিক ব্যাপার। আমার তোর পক্ষে যে আর্থিক অবস্থা পরম আরামের, তাই অন্যের পক্ষে কষ্টকর বলে গণ্য হতে পারে। পারে নাকি? তা পারে, আমি বললাম। মসিয়ে পপাদু অর্থকষ্টে পড়েন, কিন্তু সেই অর্থকষ্ট মানে ভাবিস না যে আমার মতো মানুষের অর্থকষ্ট। তারপর শোন, অর্থকষ্টে পড়ার পর প্যারিসের বিএনপির একটি শাখার লকারে যে তার দাদু পূর্বপুরুষের কিছু পারিবারিক সম্পত্তি রেখে গিয়েছিলেন, সে কথা হঠাৎই মনে হয়ে যায় মসিয়ে পপাদুর। আপনারা শুনছিলেন
বুদ্ধদেব গুহের লেখা রিজুদার সঙ্গে শেষ এলসে পর্ব 2।